1926 সাল 1926 কলকাতা এখনকার হরিশ মুখার্জি রোডের ওপরে বানানো হলো একটা বিলাসবহুল ম্যানশন তখনকার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের জন্য। কিন্তু তিনি এখানে থাকতে পছন্দ করলেন না, ঠিক। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এই বাড়িটি অকশন করে দিলেন এবং কিনে নিলেন তৎকালীন রাজা কমলা রঞ্জন রায়। তার কয়েক বছর পরে এই বাড়িতে এলেন ছোট্ট সুপ্রিয়া, তখন তার 13 বছর। বিয়ে করে এলেন প্রশান্ত কুমার রায়, কমলা রঞ্জনের ছেলে প্রশান্ত কুমার রায়। তারও 20 বছর পরে, 30 বছর পরে শুরু হলো এই বাড়ি থেকে সুগার অ্যান্ড স্পাইস, আর সেখান থেকে শুরু হলো ছোট্ট সুপ্রিয়ার জীবন। মিসেস সুপ্রিয়া, কেমন আছেন? তুমি কেমন আছো? পরে দেখা হচ্ছে। মিসেস সুপ্রিয়া, কেমন ছিল সেই দিনটা যেদিন আপনি প্রথম পা রাখলেন এই বিলাসবহুল, এটা তো জমিদার বাড়ি নয়, ম্যানশন। তখন আপনার বয়স 13 বছর। স্কুল কমপ্লিট করেননি। এটা অনেকদিন, অনেক বছর আগেকার কথা, কয়েক যুগ আগের কথা। তা এটা একটা আমার অভিজ্ঞতা ঠিকই, কিন্তু আমি তখন এতই ছোট যে আমার সেই অতটা বোঝার মতন অভিজ্ঞতা হয়নি যে এত বড় একটা বাড়িতে আমি ঢুকছি বা কেমন লাগছে। আমি দেখছি যে অনেক লোকজন শাঁখ বাজছে, উলু দিচ্ছে এবং সবাই আমাকে বরণ করে ভেতরে নিয়ে যাচ্ছে। এটাই প্রতি জমিদারি। সে তো বটেই। আপনি কষ্ট দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি কষ্ট। কিরকম? সবই ছিল, কিন্তু আসল ভেতরের হয়তো প্রাণটা অতটা ছিল না, যেটা লোক বড় বাড়ি, এই প্রাসাদ বা ইয়ে ধরে রাখার জন্য যা দরকার, সেটা আসল যে অর্থকরী ব্যাপারটা, সেটা আমি সেই ছোট বয়সেই খুব অনুভব করেছিলাম যে এটা ভীষণভাবে দরকার। সেখান থেকেই আপনার মনে হতে শুরু করলো যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজে কিছু করতে হবে, নিজে কিছু করতে হবে, আমার ফ্যামিলিকে আমার সাপোর্ট দিতে হবে। এবং আমার বাবা, এই বাড়িতে যে বাবা শ্বশুরমশাই, উনি শেখাতেন যে হাত খরচা কে দিত, কিভাবে চলতো সেই। এখানে একটা এস্টেট সিস্টেম ছিল। তো আমার হাজবেন্ড তখন, সেটা 63 সাল অবশ্য, তখন টাকার ভ্যালুটা তো আলাদা ছিল। তো উনি একটা এস্টেট থেকে একটা টাকা পেতেন, ছোট অ্যামাউন্ট, সেটা আমরা চালাতাম। এবং মানে আমাদের বাড়ির হাত খরচা কত ছিল এবং কে দিত? আমার ঠিক হাত খরচা ছিল না, কারণ তখনকার দিনে মেয়েদের জন্য না না সেরকম কিছু ছিল না। আমার কোনো চাহিদা কোনোদিন ছিল না, আর আমি কিছু নিজে করতে ভালোবাসি। তো নিজে করার এই চাহিদাটা এলো কোথা থেকে? আপনি একজন সাধারণ গৃহিণী ছিলেন। আমি না কখনো নিজেকে খুব সাধারণ মনে করিনি, কারণ আমার মনে হতো আমি ফার্স্ট বেঞ্চার, আই এম এ গুড স্টুডেন্ট, এটাই আমার ছিল ফার্স্ট প্রায়োরিটি নিজের সম্বন্ধে। অ্যান্ড আই এম ভেরি স্মার্ট, আমি কাউকে ভয় পাই না। ইংলিশ বলা শিখলেন কোথেকে? সেটা নিজে নিজে। এই বাড়িটা তো দারুণ, মানে আমার এটা দেখে গায়ে কাটা দিচ্ছে। এটা বানিয়েছিল বানানো, এটা হাইকোর্টের চিফ জাস্টিসের জন্য বানানো হয়েছিল। আর তখন কিনেছিলেন 3.5 লাখ টাকা আপনার শ্বশুরমশাই তখনকার দিনে, সেটা 1928-এ উনি কিনেছিলেন। এবং ওই বাড়িটা, এই বাড়িটা আমরা ম্যাক্সিমাম জীবন আমরা ভোগ করেছি, আমি এবং আমার স্বামী দুজনে। আমরা মানে বিয়ের পর থেকে এখানেই আছি, বাড়িটাকে আমরা খুব প্রাণ ঢেলে সাজিয়েছি। মিসেস সুপ্রিয়া, পড়াশুনো হয়েছিল 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। বিয়ের পরে তো আমার ছেলে খুব হয় তাড়াতাড়ি, তার জন্য আমি স্কুলটা উইথড্র করি, যাতে হচ্ছে আমি ভালোভাবে মানুষ করতে পারি। তারপরে কিন্তু আমি একটু বড় হতে, মানে তখন প্রাইভেট ছিল, আমি কিন্তু তখন আবার স্কুল ফাইনাল দিই প্রাইভেটে। আচ্ছা। এবং স্কলারশিপও পেয়েছিলাম। তারপরে আমি এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে গ্র্যাজুয়েশন করি। এবং এর সঙ্গে মাথায় কবে চাপলো আমি ব্যবসা করব? ব্যবসাটা ঠিক নয়, মানে নিজেকে যাচাই করা। প্রাথমিকভাবে আমি কিছু ফিনিশিং কোর্সেস করেছিলাম এবং হোটেল ম্যানেজমেন্টও করেছিলাম, যাতে আমার নতুন কিছু করতে বরাবরই ভালো লাগতো। হাতের কাজ করা বা কিছু তৈরি করা, সাজানো, ইকেবানা,
ইত্যাদি নানা রকমের কাটুম কুটুম যাকে বলে। আর বেকারি, কনফেকশনারি এই সমস্ত হ্যাঁ। মাথায় কে ঢোকালো, কবে থেকে এলো? এইটা আমার মানে আমি কেক লাভার। আচ্ছা। তো ছোট থেকে যে সময়টা আমরা বড় হয়েছি সেই সময় বাচ্চারা মিষ্টি, সন্দেশ, রসগোল্লা ভালোবাসতো, আমি কিন্তু ছোট থেকে কেক ভালোবাসতাম। তো ছোটবেলা বাবা যখন কেক কিনে আনতেন, হয়তো আমরা পুরীতে গেছি, তো তখন সেই আমরা আমি হয়তো লুকিয়ে কেক খেয়েছি, সেটা এরকমই আমার কেক ভালোবাসা ছিল। পরবর্তীকালে এই সাবজেক্ট আমার খুব ভালো লাগতো, তো গ্র্যান্ড হোটেলে এটা দেখে আমি ভাবলাম যে আমি শিখি, তো সেটা শুরু। এই বাড়িটা দারুণ বাড়ি, অনেক স্মৃতি আছে একদম পুরো স্মৃতিতে ভরা। এখানে একটা উত্তম কুমারের মুভির শুটিংও হয়েছিল, হ্যাঁ, অ্যান্টনি ফিরিঙ্গি। হ্যাঁ। তখন কি আপনি লুকিয়ে সিনেমা দেখতেন? মানে সেই শুটিং কি অ্যালাউড ছিল বাড়ির বউকে দেখার, নাকি আপনি লুকিয়ে হ্যাঁ দেখতেন? হ্যাঁ, সেটা ছিল, অ্যালাউড ছিল, এবং বাড়িতে স্বাধীনতা ছিল, কারণ মানে সেরকম যে খুব কড়া বাঁধন ছিল তা নয়, বরং সংসারটাকে আমাকে গুছিয়ে তুলতে হয়েছে। গুছিয়ে তুলতে হয়েছে মানে? মানে এখানে একটা অন্যরকম স্টাইল ছিল, জমিদার বাড়ির স্টাইল, যে ম্যানেজার ছিলেন, লোকজন সবই ছিলেন, কিন্তু অ্যাফ্লুয়েন্সি ছিল না সর্বোপরি। আর কিন্তু কিরকম কষ্ট হয়েছে, আর্থিক কষ্ট কিরকম ছিল? খাওয়া দাওয়ার নাকি জামা কাপড়ের? খাওয়া দাওয়া, যেমন লোকজনের যে হয়তো মাসগত যেটা তাদের যে প্রয়োজন সেটা দেওয়া বা ইত্যাদি, এগুলোতে দেখতাম যে একটা সিস্টেমের অভাব। বাড়ি থেকে এসেছিলাম, আমার বাবা মা সবাই খুব মানে কর্মোদ্যোগী ছিলেন, মা বাড়ির ভেতরে, বাবা বাইরে। তা বাবার সঙ্গে আমাদের দেখাই হতো না, উনি সারাদিন এত কাজ করতেন, আমরা ঘুমিয়ে থাকতাম, তখন বাবা ফিরতেন। কিন্তু এ বাড়িতে এসে দেখলাম যে এটা একটা ঘুমন্ত বাড়ি প্রায়। তখন ওই রাতে ঘুমানো এবং দিনে রাতে জাগা এবং দিনে ঘুমানো একটা কালচার। আপনার শ্বশুর মশাই আপনাকে কেন বেছে নিলেন পুত্রবধূ বলে? হ্যাঁ, উনি মনে করতেন যে একজন কর্মী বাড়ির মেয়ে হলে, এটা ওনার ভাষা, যে আমার সংসারটা আবার সেজে উঠবে, এটা উনি ভীষণভাবে চাইতেন, কারণ উনি জীবনে অনেক আঘাত পেয়েছিলেন। তো উনি চাইতেন যে ওনার যে পারিবারিক মর্যাদা, সম্মান এবং এই যে সমাজে প্রতিষ্ঠা, সেইটা যেন আবার ফিরে আসে, এবং এটা উনি আমাকে শিখে গেছেন। সুগার এন্ড স্পাইস সাফল্য ওনার চিন্তাটাকে কোথাও না কোথাও প্রমাণ করে দিয়েছে। হয়তো সেটা বলতে পারেন আপনারাই। প্রথম রোজগার কবে হলো আর কিভাবে? এটা হচ্ছে 1983 সালে। আমি কেটারিং কলেজে কোর্স করেছি, আরো কিছু কিছু কোর্স করলাম। তখন আমি ভাবলাম যে আমি একটু দেখি না যে আমি কিছু রোজগার করতে পারি কিনা। আর সেটা সুগার এন্ড স্পাইস শুরু হওয়ার আগে? হ্যাঁ, এটা আগে। এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। আমি কিছু কুকারি বেকারি ক্লাস করতে শুরু করলাম, মেয়েদের শেখানো। সেটা আমার প্রথম রোজগার, বা আমার বলা যেতে পারে জীবিকা। প্রথম রোজগারটা কি আপনি গুছিয়ে সঞ্চয় করে রেখেছিলেন, না কাউকে গিফট দিয়ে খরচা করেছিলেন? না, আমি ওইটা থেকে আরো ইনভেস্ট করেছিলাম, ক্লাসটাকে সাজিয়েছিলাম, আরো মেয়েদের শেখালাম। কত টাকা? সেটা প্রথম ক্লাসে 70 টাকা পেয়েছিলাম। কোন সালে? ওই 1983, সেটাই। মিসেস রয়, আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করেছি। আমি একটা খুব পুরনো অ্যালবাম
মিস্টার রয়ের কাছ থেকে জোগাড় করেছি, আর সেখান থেকে আমি একটা ছবি দেখাতে চাই, দেখুন আপনি চিনতে পারেন কিনা। বিয়ের দিনের ছবি। হ্যাঁ, মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন। মনে পড়ে সেই সব দিন, মনে পড়ে সেই সব দিন। এই অ্যালবামটা উনি খুব যত্ন করে রেখেছিলেন নিজের কাছে, অনেক ছবি আছে এর মধ্যে। কখনো দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে? একদম অনেক কিছুই মনে পড়ে। কিরকম ছিল সেই সব দিন? সেই সময়টা ছিল অনেকটা নিস্তরঙ্গ, কিন্তু তার মধ্যেও প্রেশার তো ছিলই, পড়াশোনা। নিস্তরঙ্গ কেন? তখনকার দিনে অতটা বাইরের জগতের ব্যাপারটা কম ছিল, তো বাড়ির মধ্যে একটা নিশ্চিন্ত জীবন থাকতো, কিন্তু তার সঙ্গে পড়াশোনা করা এইগুলো তো থাকতোই না। এবং সেটা পরিপূর্ণতা পাওয়া বা না পাওয়া, সেই যে একটা টানা পড়েন, সেটা কিন্তু রিগ্রেট হয় যে এত তাড়াতাড়ি বিয়ে না করলে ভালো হতো। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই হয়। কি হতে চেয়েছিলেন? যদি 13 বছরে বিয়ে না হতো তাহলে কি করতেন? তাহলে আমি আরো বেশি পড়াশোনার জগতে থাকতাম, সায়েন্সে যেতাম, হয়তো কম্পিউটার নিয়ে কাজ করতাম, সফটওয়্যার নিয়ে। কিন্তু তাহলে সুগার অ্যান্ড স্পাইস হতো না, হয়তো সেটা আর একটা জীবন। সেটাও আর একটা জীবন। আপনার 13 বছর বয়সে বিয়ে হয়ে 15তে আপনার সন্তান জন্ম নেয়। তারপরে দীর্ঘ 25 বছর পরে আপনি কোম্পানি শুরু করেন, তখন আপনার বয়স 40। এই সময়টা কেমন ছিল? গৃহিণী ছিলেন, ব্যবসা তো দূরের ব্যাপার, জীবনে কি করবেন সেটাও জানতেন না। না, কিন্তু আমি খুব ছোট থেকে সবকিছু গুছিয়ে কাজ করার আমার একটা খুব প্রবণতা ছিল। আমি আমার মায়ের থেকে এটা পেয়েছিলাম। তিনি অনেক বড় একটা সংসারের গৃহিণী ছিলেন। আমার সংসারটা ছোট, কিন্তু পরিধিটা বড় ছিল, যেটাকে আমাকে ছোট থেকে গুছিয়ে তুলতে হয়েছিল। আমার এই বাড়িতে আমার বাবা বলেছিলেন যে, বৌমা তুমি সব কিন্তু গুছিয়ে সবকিছু ঠিক করে নাও, আমার সংসারটা অগোছালো হয়ে আছে, আর তুমি আমার পরিবারের মর্যাদা রক্ষা করো। কিরকম অগোছালো? যেরকম একটা বাড়িতে পরিবারে হয় যে সাংসারিক বিশাল জমিদারি, বিশাল জমিদারি, লোকজন আছে, সবই আছে, কিন্তু কোথাও যেন একটা ছন্দপতন হয়ে আছে। তো সেই দায়িত্বটা এসেছিল আমার উপরে। আমি শুনেছি যে যে বাড়িতে আপনার বিয়ে হয়েছে মিস্টার রয়ের সাথে, সেটা সেই সময় ওয়েস্ট বেঙ্গলে প্রথম 5টা বড় জমিদারির মধ্যে একটা ছিল। একদম। এইরকম বাড়িতে বিয়ে হওয়া যে কেউ তার সৌভাগ্য মনে করবে? এটা বলা মুশকিল। সব মেয়েরা এই দায়িত্বটা নিতে চায় না, বা তখনও চাইতো না, কারণ এটা একটা অনেক গুরু দায়িত্ব। এবং আমার যখন বিয়ে হয় তখনও এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল যে জমিদার বাড়ির ভেতরের খবর আমরা জানি না, মেয়ে সেখানে গিয়ে পড়বে, সে বিপদে পড়বে কিনা সেটা আমরা বলা যাচ্ছে না। তো এই ধরনের অনিশ্চয়তাটা থাকে। জাহাজটা বড় হতে পারে, কিন্তু তাতে ফুটো আছে কিনা তো বলা যায় না। এসে কি দেখলেন? এসে যেটা দেখেছি, এটা সত্যি যেটা একটা বিরাট ব্যাপার, কিন্তু এরাও একটা বিশাল বিপদে পড়েছিল যে এনাদের প্রধান যে অর্থ উপার্জনের রাস্তা, সেটাই বন্ধ হয়ে গিয়েছিল। আর সেখানে আপনার দৈনন্দিন জীবন কিভাবে এফেক্টেড ছিল? এইটা হয়েছিল অনেক বছর পরে, এবং পার্টিশনের 47-এর পরে এই জমিদারি প্রথা বিলোপ হয়। আমি এই বাড়িতে আমি আসি 63-তে, 63-তে আসি। তো দীর্ঘ অনেকগুলো বছর পর এসেছি, কিন্তু তখনও ওই জমিদারি চলে যাওয়ার পরে রেস্টাই চলছিল। আর আয় কোত্থেকে হতো? হ্যাঁ, তখন ওই প্রপার্টি থেকে কিছু আয় হতো। আমার বাবা উনি কিছু প্রপার্টি করেছিলেন, যেগুলো থেকে তার আয় থেকেই চলতো। তো অনেক সমস্যা ছিল, বা সরকারি তরফে সেরকম সাহায্য পাওয়া যায়নি, কম্পেনসেশন পাননি উনি,
বা ওনাকে অনেক কেসের সঙ্গে জড়িত, অনেক রকম সমস্যায় ওনাকে পড়তে তো হয়েছে। খুব স্ট্রেসে থাকতেন খুব স্ট্রেসে থাকতেন। আপনি? খুব না, আপনিও খুব অল্প বয়সে, আপনার বোঝারও বয়স হয়নি। হ্যাঁ, আমারও বোঝারও বয়স হয়নি। আমি যখন আমার বাবার কাছে ছিলাম তখন আমার কোনো স্ট্রেস ছিল না, আমি আপন মনে থাকতাম, আমি একলাই খেলাধুলো করতাম, তো সেটা একটা অন্য জীবন ছিল। কিন্তু এখানে এসে আমি মানে আর্থিক কষ্টটা আমি বোঝা শুরু করলাম। কিরকম? যেরকম বাড়িতে অনেক লোকজন ছিল কিন্তু আমাদের সেরকম অর্থাগম ছিল না। তখন কিভাবে কি কষ্টটা পেতেন? তখন এই অর্থের টাকার কষ্ট, বা আমার ছেলে তখন আছে ছোট, তাকে আমরা কিভাবে বড় করব। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করতাম, বলতাম যে নিজেরা সব কিছু দেখে নিই, যা আছে যেটা আমাদের করণীয় সেটা আমরা নিজেরা করি, কর্মচারীকে দিয়ে না করিয়ে। ইচ্ছা হতো একটা বড় গাড়ি চড়ি? না, আমার সেরকম ইচ্ছে হতো না, কারণ গাড়ির প্রয়োজন আছে ঠিকই, কিন্তু যেটা আমার প্রাপ্য আমি সেটাই নেব, তার থেকে বেশি। আমি শুনেছি আপনি পালকি চড়ে এসেছিলেন। হ্যাঁ, আমরা পালকি দেশের বাড়িতে চড়তাম, এখানে আমরা গাড়ি করেই এসেছিলাম। বাবার একটা পুরনো স্টোরি ব্রিগেড কমান্ডার ছিল, তাতে করেছি। কিন্তু এই জমিদার বাড়িতে যেখানে আমরা আজকে ছিলাম, সেখান থেকেই সুগার অ্যান্ড স্পাইসের উৎপত্তি। তার একটা বড় গ্যারাজ ছিল, অনেক গাড়ি রাখার গ্যারাজ ছিল, যেখান থেকে আপনি একটা ছোট্ট 200 স্কোয়ার ফিটের দোকান বানিয়েছিলেন একটা গ্যারেজ নিয়ে। বাকি গাড়িগুলোর কি অবস্থা ছিল? অ্যাকচুয়ালি ওইখানে গাড়িগুলো আমরা বাড়ির ভেতরেই রাখতে পারতাম। তো প্রথম একটা গ্যারেজ করার পর বাকি খালি গ্যারেজগুলো আমি পরে ওগুলোকে নিয়ে দোকানটাকে বড় করি। গাড়িগুলো ছিল না বিক্রি হয়ে গেছিল? গাড়িগুলো ছিল, গাড়ি ছিল, সেটা বাড়ির ভেতরে রেখে আমি গ্যারেজটাতে দোকানে পারমিশন করতে কে দেয়? আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি। ঝগড়া করতে হয়? না আমায় করতে দাও? না, সেটা করতে হয়নি। কিন্তু জমিদার বাড়িতে বিয়ে হওয়া কনজারভেটিভ, ধরে নিচ্ছি আমি 1960s তখনকার সোসাইটি, সেই সময় 13 বছর বয়সে যে মেয়েটি বিয়ে করে এসছে তাকে 35 বছর বয়সে সে ব্যবসা শুরু করতে চাচ্ছে, এটা অস্বাভাবিক, তাই নয় কি? মানে এটাই স্বাভাবিক যে বাড়ি থেকে রেজিস্ট্যান্স হবে, এটাই স্বাভাবিক, হাজবেন্ড বলবে করার দরকার কি। বাট মানে নেসেসিটি ইজ এ মাদার অফ ইনভেনশন। আমার ক্ষেত্রে মেবি ইট ওয়াজ নেসেসিটি, কারণ আমি একটা সময় ফিল করেছিলাম, আমাকে বাবা যেটা বলেছিলেন যে এই বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। অনেকদিন বাড়ির রং হয়নি, হয়নি বা সেরকম তখন তো সাজানো হতো না, তো আমি চেয়েছিলাম যে আমাদের বাড়ি বা আমাদের সংসারকে আমি গুছিয়ে তুলি, আমি যদি পারি কিছু আমি রোজগার করি, সেটা দিয়ে আমি সাহায্য করি। আপনি খুব জেদি ছিলেন ছোটবেলা থেকে? আমি কিন্তু তর্ক বা সেইভাবে জেদ করতাম না, কিন্তু আমি যেটা মনে করতাম সেটা আমি করে নিতাম। আপনি বলুন, এটা কে বলেছে আমায়? আন্দাজ করতে পারেন? আপনার বাবার সঙ্গে তো আমার আলাপ নেই, তাহলে কে বলে থাকতে পারে আপনি ছোটবেলায় জেদি ছিলেন? হয়তো আমার হাজবেন্ড না, আপনার ছেলে বলেছে। ছেলে বলেছে। আর এই জেদের বশেই কি আপনি সুগার অ্যান্ড স্পাইস শুরু করেছিলেন? হ্যাঁ, আমার কাছে এগুলো মানে তুড়ি মেরে করার মতো, মানে ইটস নট জেদ। আমি মনে করেছি আমি এটা করবো, করে নিয়েছি। লাইক আমি মনে করলাম যে অ্যাকচুয়ালি এখানে একটা দোকান করি, কেন না আমার দাদা বলেছিলেন যে তুই এত ভালো কেক বানাস, তুই একটা দোকান কর। কিন্তু আমার কিন্তু দোকান করার ইচ্ছে ছিল না, কিন্তু দেখুন ডেস্টিনি কোথায় নিয়ে যায়। আমি দোকান কেন করতে চাইনি যে আমি এটা বাধা পড়ে যাব। আমি ভালোবাসি নেচার, আমি ভালোবাসি বেড়াতে, কিন্তু বলেছে বা কাকতালীয় ভাবে দোকানটা আমি করে ফেললাম, ওটা কিন্তু জেদের বশে করলাম এবং মনের পেছনে নিজে কিছু আর্ন করবো এই জন্য। আর এই দোকানটা করেছিলেন আপনি 3 লাখ টাকা দিয়ে? হ্যাঁ, সেটা আপনি নিজেই রোজগার করেছিলেন? হ্যাঁ, ক্লাসে যেখানে আমি কেন ফ্যামিলি দেয়নি? আমি চাইনি। চাইলে কি দিত? সেটা আমি জানি না, কিন্তু আমি চাইতে পছন্দ করি না, চাওয়াটা। এতটাও জেদ ভালো? হ্যাঁ, দরকার তো মানুষের, বাঁচতে গেলে এটা তো দরকার, এটাই তো রসদ, এটা নিয়েই তো যাব। তারপরে কি হলো? তারপরে আমি কোনোদিন ভয় পাইনি। সুন্দরী মহিলাদের স্বামী তারা কি একটু বেশি পসেসিভ হয়? সেটা আমি ফিল করিনি, কারণ আমার থেকে অনেক সুন্দরী এই ফ্যামিলিতে ছিলেন। আচ্ছা, সেখানে ওটা কোন
ব্যাপার না। উনি কি পজিটিভ ছিলেন? না, আপনি এক্ষুনি বললেন যে উনি চাননি যে আপনি না, বাইরে ওটা বেরিয়ে। custom, ওকে। ওটা নিয়ম হিসেবে ওনারা ফলো করতেন। হুম। তো ব্যক্তিগতভাবে সেরকম। ফিরে আসি গল্পে। 200 স্কোয়ার ফিটের গ্যারাজ, কিন্তু লাগালেন একটা বোর্ড 30 স্কোয়ার ফিটের, 30 ফিটের, রাইট? এই বুদ্ধিটা কে দিয়েছিল তখন? এইটা আমার বাবা, তো আমি বাবার মেয়ে, আমার বাবার আসলে তো উনি আমার ভগবান, সব কিছু ওনাকে আমি ফলো করি। না ঠিক আছে, কিন্তু এই বুদ্ধিটা, এটা আজকের ভাষায় বলে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। ছোট দোকান, বড় ব্যানার, এই বুদ্ধিটা কে দিয়েছিল? এটা আমার নিজে থেকে এসেছে। তার ফল কি হলো? তার ফলে লোকে চোখে পড়লো দোকানটা। আমার নিচে একটা সুন্দর পেন্টিং ছিল, এটা লুকিং গর্জাস, মানে 30 ফুট লম্বা আর এদিকে হয়তো 12 ফুট হাইট। আপনি নিজেই দাঁড়াতেন দোকানে, নিজে বিক্রি হ্যাঁ, করতেন? নিজেই থাকতাম বরাবর। লোকে আপনার মুখ চিনত? হ্যাঁ, এবং এই কথাও লোকে বলেছে যে এত চকচকে দোকান, তারপরে আপনি আছেন, লোকে ঢুকতে ভয় পায়। মানে কি ভাবতো যে এই দোকানের জিনিসের দাম বেশি? জিনিসের দাম হয়তো বেশি, কিন্তু তখনকার দিনে বহু দূর থেকে, বাটানগর থেকেও লোকেরা আসতেন, এবং তখনই আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতাম পেপারে, সেটা নিজেই ভেবে দিতাম। আনন্দবাজারে টেলিগ্রাফে অ্যাড দিতাম এবং তার রেজাল্ট পেতাম। একটা অদ্ভুত ঘটনা ঘটে আপনার জীবনে। ব্রিটিশ হাই কমিশন আপনাকে বলে যে ইউকেতে, লন্ডনে গিয়ে একটা দোকান খুলতে। বিজনেস ফ্যাক্টরি ওপেন। কি ছিল সুগার অ্যান্ড স্পাইসের যে দেশটাতে, মানে যে দেশটা কেক পেস্ট্রি ইন্ডিয়াতে এনেছে, তারা আপনাকে বলবে যে এখানে এসে দোকান খোলো? ওরা হয়তো এন্টারপ্রেনার খোঁজে, ওরা ইনভেস্টার খোঁজে। এবার ওরা ভাবতে পারে যে আমরা হয়তো ওখানে লাড্ডু বানাবো, বরফি বানাবো, বাট দে নিড ইনভেস্টার। আপনি জাননি কেন? আমি গিয়ে দেখলাম যে আমি দুটো নৌকো পা দিয়ে চলতে পারবো না, কিন্তু আমি যে বাড়িতে এসে পড়েছি, যে বাড়ির জন্য আমি করছি, সেটা তো আমার সংসার, সেটা তো আমার সব কিছু। এবং আমাদের দেশে 300 বছরের পুরনো পুজো হয়, এই আমাদের মানে এই শেকড়টা অনেক গভীরে। আপনাকে দেখে আমার সেই সব খাঁটি বাঙালি, ভদ্র বাঙালি বিজনেসম্যানদের কথা মনে পড়ে, তাদের মুখ সামনে, আমি নাম নিচ্ছি না, যারা আজ বিলুপ্ত হয়ে গেছে। একসময় খুব বড় ব্র্যান্ড ছিল, যখন মার্কেটিং ছিল না, যখন ব্র্যান্ড বিল্ডিংয়ের কোনো ব্যাপার ছিল না, তখন তারা খুব বড় হয়েছিল। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সেই ব্র্যান্ডগুলোও হারিয়ে যায়, তাদের পরের প্রজন্ম সেগুলোকে আর এগিয়ে নিয়ে যেতে পারে না। এই ভয়টা কি আপনার হয় সুগার অ্যান্ড স্পাইসকে নিয়ে? কি হয়তো এটা যে সময় আমি এটা দাঁড় করিয়েছিলাম, সেই সময়টা অনেক বেশি ফেভারেবল ছিল, এখন অনেক স্ট্রাকচার্ড ম্যানেজমেন্টে কাজ করতে হবে, যেটা আমার নেই, এবং সেটা হয়তো আমার পরের প্রজন্ম করতে পারবে না, এটা আর থাকবে না। আমরা অলরেডি অনেকটা প্রফেশনালিজমের দিকে এগিয়ে গেছি, আরও যাচ্ছি স্টেবল ওয়েতে। আর আমি খুব লাকি, আর আমি মনে করি
আমার পরের জেনারেশন বা আমার ডিসেন্ডেন্টসরা আমার থেকে আরো অনেক ভালোভাবে বিজনেসটা চালাবে। আর ভগবানের ইচ্ছায় ওদের খুবই ইন্টারেস্ট আছে এই বিজনেসে, টেক মাচ ইন্টারেস্ট। মিসেস রয়, আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সময়ের সাথে রিটেল বিজনেসের ধাঁচা, প্রক্রিয়া এগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে। যে সময়ে আপনি সুগার অ্যান্ড স্পাইস শুরু করেছিলেন 1980s, তখন ফ্লুরিস ছাড়া আপনার কোনো কম্পিটিটর ছিল না। তারপরে এলো মঞ্চিনিস, তারপরে মিওমোরে, এখন আরও কম করে 7-8টা ছোট বড় ব্র্যান্ড যাদের টেস্ট অলমোস্ট সিমিলার, সবার 19-20 ফারাক। কেন কোনো ক্রেতা আপনার কাছে আসবে? এই যে লং ইয়ার্স, এতদিন একটা সার্ভিস এবং মানুষের মনে যে বিশ্বাসযোগ্যতা, আজকে যে আপনি ফ্লুরিজের নাম করলেন, ফ্লুরিজকে এখনো কলকাতার একটা বড় সেগমেন্ট ভালোবাসে। সেরকম এই সুগার অ্যান্ড স্পাইসেরও কিন্তু একটা বিশাল ক্রেতা গোষ্ঠী আছে যারা আমাদের পৃষ্ঠপোষক, এবং সেটা তো আমরা পাচ্ছি। তার সঙ্গে এই যে বহুদিনের একটা ক্রেতার সঙ্গে আমাদের একটা যে সংযোগ, ক্রেতাদের লয়্যালটি খুব দ্রুত বদলে যায়। এক সময় যারা পশ্চিমবঙ্গে মেয়েরা কেওকার্পিন হেয়ার অয়েল লাগাতো, তারা এখন নিহার লাগায় কিংবা অন্য কিছু লাগায়। ক্রেতারা কারো পার্মানেন্ট বন্ধু নয়। এই লয়্যালটি মেনটেন করে রাখার জন্য নতুন ধরনের মার্কেটিং টুলস, মডার্ন ম্যানেজমেন্ট, এগুলো কিভাবে হচ্ছে? এগুলো অবশ্যই দরকার, এগুলো খুবই দরকার। এটা আমরা পুরোপুরি প্রফেশনালিজমে যাচ্ছি এবং অলরেডি হ্যাভ স্টার্টেড ইট। আমাদের টোটাল মার্কেটিং টিম প্রফেশনালসরা আছেন, সেখানে অনেক এক্সপিরিয়েন্স লোকেরা আছেন যারা এই সমস্ত ইন্ডাস্ট্রিতে বা মাল্টিন্যাশনালসে কাজ করেছেন। মিসেস রয়, ফ্র্যাঞ্চাইজি যারা, তাদের ওপরে বিজনেস চলে কনফেকশনারির। খুব কম কনফেকশনারি ব্র্যান্ডের সমস্ত দোকান নিজস্ব। আর ফ্র্যাঞ্চাইজি এমন একটা জিনিস এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে যে আপনার ফ্র্যাঞ্চাইজি, সে আপনার ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য আর একটা কম্পিটিং ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি, কারণ অপশন অনেক এসে গেছে, তাদের ধরে রাখাও মুশকিল। যারা আমাদের ফ্র্যাঞ্চাইজি, তাদের কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানিতে যেটা আছে একটা খুব গাঢ় মেলবন্ধন আছে, এবং সেইটা তারা নিজেরাই ধরে থাকতে চান এবং তারা নিজেদের মতন করে কোম্পানিকে ভালোবাসেন এবং তারা কোম্পানির ভালোর জন্য সত্যি করেই ভাবেন এবং সেখানে তারা পরামর্শও দিয়ে থাকেন। কনজিউমার্সরা আজকাল খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে, তারা সুগার নামটা থেকে দূরে থাকতে চায়। আর আপনি যখন সুগার অ্যান্ড স্পাইস নামটা দিয়েছিলেন, তখন ডায়াবেটিস কিংবা সুগার কোনো নেগেটিভ ওয়ার্ড ছিল না। এটা ইদানিং 25 বছরে ডায়াবেটিস ব্যাপারে মানুষ কনসিয়াস হয়েছে। তখনও ডায়াবেটিস ছিল কিন্তু কনসিয়াস ছিল না। এই নামটা কি এখন বার্ডেনসাম হয়ে গেছে কোথাও না কোথাও? সুগার নট অ্যাট অল। আমরা যদি পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, সব থেকে বেশি ফান্ড জেনারেশন হয় ফ্রম সুগার প্রোডাক্টস থেকে, এবং যে কোনো জিনিসই পরিমিত পরিমাণে গ্রহণ করলে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। মিসেস রয়, কতটা সুগার থাকে আপনার পেস্ট্রিতে? তুমি কি টেস্ট করেছো আমাদের পেস্ট্রি? আনফর্চুনেটলি আমি করিনি। তাহলে তো খুব মুশকিল, তোমার থেকে আগে টেস্ট করতে হবে। খুব কি মিষ্টি? সেরকম না। শোনো, তুমি রাজনের জন্য কিছু পেস্ট্রি আনো তো। তো এগুলো কি ফুলের নামে এক একটা পেস্ট্রি? এটার নাম কি? এটা ম্যাঙ্গো ডিলাইট। আচ্ছা, আর এটা কি? প্রিমরোজ। প্রিমরোজের মানে কি? এটা টাইপ অফ ফ্লাওয়ার। তো আপনি এই পেস্ট্রিজগুলো কি ফ্লাওয়ার্সের নামে রেখেছেন কিভাবে? মানে ফুলকে যেরকম ভালোবাসি, আচ্ছা, ওরকমই। আর তার রিসার্চ কিভাবে করেছেন? সেই সমস্ত কনজিউমারদের হয়ে আমি জিজ্ঞেস করছি, এর মধ্যে যে সুগার আর ক্রিম ইউজ করেন, সত্যি বলতে কি এগুলো শরীর কিংবা হার্টের জন্য কতটা ক্ষতিকারক? আমি ওটাই বলবো
It should be taken within limit. কত পার্সেন্টেজ ক্রিম থাকে? ক্রিম হুইপ দিয়ে বানান নাকি ক্রিম দিয়ে বানান? দু ধরনের হয়, একটা হচ্ছে হুইপ ক্রিম যেটা বললেন, ফ্রেশ ক্রিম দিয়ে করা হয়, এটা নন ডেইরি ক্রিম বলা হয়। আর একটা হচ্ছে যেটা বাটার ক্রিম। কোনটা খারাপ শরীরের জন্য? যে কোনো জিনিসই লিমিটের বাইরে গেলে কি, আমার তো এই পেস্ট্রিটা খেয়ে আরো 3টে খেতে ইচ্ছা করছে। আমি কিভাবে কোনটাকে লিমিট মনে করব? আর আপনার দোকানে এলে অবভিয়াসলি এগুলো সব সাজানো থাকে, তখন কেউ কি লিমিটের মধ্যে খেতে পারে? আর বিশেষত আজকের যে কর্মব্যস্ততার দিনে তখন তো এটাই আমাদের মেন খাদ্য হয়ে যায় অনেক সময়। মিসেস রয়, একটা ক্রেজ ছিল পেস্ট্রির যে সময় আপনি বাজারে এসেছিলেন 30 বছর আগে। এখনকার ইউথরা অনেক বেশি কনসিয়াস সুগার নিয়ে, ডায়েট নিয়ে, তাদের ওয়েট নিয়ে। এই ধরনের পেস্ট্রি কি এখনো মানুষ সেইভাবে পছন্দ করে? অবশ্যই করে, আর হয়তো অতটা কনসিয়াস নয় উইথ চকলেট, গোয়িং দে হ্যাভ দ্য চকলেটস। তো আমাদের যত পেস্ট্রির মধ্যে চকলেটটা কিন্তু ইউথরা খুব প্রেফার করে, এবং হট চকলেট পেস্ট্রি, ওটাকে একটু হিট করে খাওয়া ইত্যাদি একটু বেশি প্রচলন আছে। আর কম্পেয়ার যদি করি বড় কেকের সঙ্গে, দেখা যাচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার জন্য ছোট কেকের ডিমান্ড বেড়েছে এবং পেস্ট্রিরও ডিমান্ড কিন্তু মেনি ফোল্ড বেড়ে গেছে। এই যে মানুষ হেলথ কনসিয়াস হয়েছে, এর জন্য কলকাতা শহরে কি আপনার সেল কমেছে? মফস্বলে হয়তো ততটা মানুষ হেলথ কনসিয়াস এখনও নয়, কিন্তু কলকাতা শহরে লোকেরা যেহেতু বেশি হেলথ নিয়ে চর্চা করে, তারা কি এখনও ততটা আগের মতো পেস্ট্রি খেতে চায়? পেস্ট্রি খেতে চায়, এবং ফাস্ট ফুড যেগুলো স্যান্ডউইচ বা এর ওপরেই তো বেশিরভাগ, মানে টোটাল আইটি ইন্ডাস্ট্রি তারা কিন্তু স্যান্ডউইচ এর উপরেই থাকে। তো এটা তো ক্রেজ বাড়ছে, যার জন্য দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি এগিয়ে আসছে, তারা আজকে খুলছে, যে জন্য এই মার্কেটে এটা একটা বুম এখন এসে গেছে, যে কেক পেস্ট্রি এবং অন্যান্য ফুডের খুব বেশি ডিমান্ড বেড়েছে, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম আজ থেকে 20 বছর আগে, যখন লোকের স্টেপল ফুড ছিল ডাল ভাত, বা মা বলতো বাবা বাড়ি থেকে বেরো, দুটো ঝোল ভাত খেয়ে বেরো। কিন্তু একটা দিন আসবে যখন ছেলেরা কিন্তু আর ঝোল ভাত খাবে না, তখন ওরা স্যান্ডউইচ পেস্ট্রি খাবে। তো সেই দিনটা অলরেডি এসে গেছে এখন প্রমাণ। গত 3-4 বছরে 7-8টা কোম্পানি নতুন চেইনস ঢুকেছে, এবং অনেকেই আপনার থেকে বেশি বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এসছে। কলকাতাতে কনফেকশনারি দোকান অনেকটা মিষ্টির দোকানের মতো হয়ে গেছে, একটা ছেড়ে একটা। এটা কি সাস্টেনেবল? লোকেরা এতটাও কি কেক পেস্ট্রি খায়, যেটা অন্য শহরে সেরকম নয়? আপনি বম্বেতে এতগুলো ব্র্যান্ডস নেই। আমার তো মনে হয় যে এই যে ব্যাপারটা, এই মানুষের ব্যক্তিগত পছন্দের জন্যে এইটা গড়ে উঠেছে, এইটা যে একটা ডিমান্ড থেকে এসেছে। এবার এদের সাস্টেনেবিলিটি ডিপেন্ড করছে তাদের। আপনার কি মনে হয়, আমি অনেক ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডসের, তারা অনেকেই কিন্তু ধুঁকছে, তারা ততটা সেল করতে পারছে না তাদের রেন্ট কভার করার জন্য। কারণ মিষ্টি একটা আলাদা জিনিস, মিষ্টি অনেক দোকান হতে পারে, কেক পেস্ট্রি, রোল, ক্রিম রোল কিংবা অন্যান্য কনফেকশনারি মিলিয়ে যে দোকানগুলো হয়েছে, এবং এখন কলকাতায় 10টা ব্র্যান্ড, তার মানে যে কোনো পাড়ায় 10টা দোকান, 10টা ব্র্যান্ডের। এটা কি সাস্টেনেবল? আগে একটু মিষ্টির বিষয়ে বলি। মিষ্টি হয়তো কিন্তু কনফেকশনারি বা কেক পেস্ট্রির পাশে দাঁড়াতে পারবে না বা পারে না। এখানে পারছে, তার কারণ হচ্ছে বাঙালিরা মিষ্টি খায়। আর এটা মিষ্টিটাকে ঠিক ইন্ডাস্ট্রি বলা যায় কিনা আমি জানি না, কারণ কিছু কিছু মেশিনারি এখন প্রবর্তন হয়েছে যদিও, কিন্তু কনফেকশনারিটা পুরোপুরি মেশিন নির্ভর, মেশিন ওরিয়েন্টেড। এবার যে কোনো কাজ দেখুন আমরা যদি করি যত্ন নিয়ে, মন দিয়ে, তাহলে কিন্তু সাস্টেন করবই। কিন্তু সেটাকে যদি আমরা ধরে রাখতে না পারি, সেখানে কিন্তু সেই ফেলিয়ারের কারণ আমরা নিজেরাই। কারণ জিনিসটার ডিমান্ড আছে বলে এতগুলো কোম্পানি এসেছে, এটা মনে রাখতে হবে। এবারে তাদের সাস্টেনেবিলিটির জন্য তারা কি করে, গাছটা একটা লাগিয়েছে ছোট চারা গাছ, কিন্তু সেটাকে বড় করবে কি করে, সার জল দিয়ে, সেটা তাদেরই ঠিক করতে হবে। আপনার
প্রাইম কম্পিটিটর কে আজকে? কোন ব্র্যান্ডকে আপনি, ফ্লোরিস বাদ দিয়ে, আপনি মনে করেন সুগার অ্যান্ড স্পাইস এর প্রাইম কম্পিটিটর? দেখুন, আমরা কাউকে ঠিক সেইভাবে কম্পিটিটর লাইনে রাখি না। আমরা আমাদের কাজটা যত্ন করে করি। খুব ডিপ্লোম্যাটিক আনসার। প্রত্যেকটা ব্র্যান্ড কাউকে না কাউকে কম্পিটিটর মনে করে তার স্ট্র্যাটেজি তৈরি করে। অবশ্যই। আপনার কম্পিটিটর কে? ফ্লোরিস না অন্য কেউ? আমি তো মিয়ামোরে, সেটা মনজিনিস? বলতে পারবেন। অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র আপনি কাকে কম্পিটিটর মনে করেন? আমাদের দেখুন, সেটা যদি বলি, আমরা নিজেরাই আমাদের কম্পিটিটর। আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলি অ্যান্ড ফর সার্ভাইভাল অফ। খুব ডিপ্লোম্যাটিক আনসার। আই ডোন্ট টেক দিস আনসার। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যখন আপনার সেলস মিটিং করেন তখন আপনার লোকেদের বলেন যে এই দোকানে গিয়ে চেক করো ওরা কি করছে। সেটা কে? আমরা কিন্তু ওভারঅল সবাইকেই চেক করতে বলি। যদি বলেন এটা, তার কারণ হচ্ছে কাউকেই ছোট করে দেখতে নেই। কারণ বড় বড় অনেক ওয়ার্ল্ডের দিকে থাকি, দেখা যেতে পারে অনেক বড় ব্র্যান্ড, কোক পেপসির কথা যদি বলি, এখানে কিন্তু কোক পেপসির লড়াইটা সেখানেও হয় এবং ক্যাম্পাকোলা আরও ছোট ছোট ব্র্যান্ডের সঙ্গেও কিন্তু লড়াইটা হয়, বিকজ মার্কেট শেয়ারটা সবাই ভাগ করে নেয়। আপনি ব্যবসার এত কঠিন কঠিন কথা শিখলেন কি করে? এটা মানে আমার কাছে একটা আশ্চর্যের ব্যাপার। কোনো ফর্মাল এডুকেশন নেই, এত অল্প বয়সে বিয়ের পরে দীর্ঘ 20 বছর আপনি কাজ করেননি, এত বড় ব্র্যান্ড আপনি দাঁড় করিয়েছেন, এত কঠিন কথা বলেন কি করে? আমি হয়তো আমার বাবার এটা পেয়েছি, জিন আমার ভেতর আছে, ভাবি আর কাজ করি। কে দেখছে কাজকর্ম? কে দেখছে, ছেলে না হাজব্যান্ড? ছেলে দেখছে, আর তারপরে ওর ছেলে, সবাই দেখছে। হাজব্যান্ড তো চিরকালই সঙ্গে আছেন, উনি থাকবেন আমার সঙ্গে। যখন আপনি আগে পড়াতেন, আমার মনে হয় আপনি কনফেকশনারি ক্লাসেস নিতেন, তারপরে সেখান থেকে সুগার অ্যান্ড স্পাইসের জন্ম হয়। তো যখন সুগার অ্যান্ড স্পাইস জন্ম হয়, যে কোনো ব্র্যান্ড যখন শুরু হয় ব্যাপারটা অতটা সহজ হয় না। একটা দুটো ফ্র্যাঞ্চাইজি আসে, বন্ধ হয়ে যায়। তখন আপনার হাজব্যান্ডের রিয়াকশন কি ছিল? তখন হয়তো উনি বিশ্বাস করতেন না, বিশ্বাস বা অতটা সিরিয়াসলি নেননি হয়তো। ঠিক আছে, চেষ্টা করছে, করুক, এরকম। কিন্তু ওভেনটা উনি কিনে দিয়েছিলেন, প্রথম ওভেনটা। কি ভেবে? যে বাড়ির জন্য বানাবে? হ্যাঁ, উনি চিরকাল নতুন কিছু ভালোবাসতেন, তো বাড়ির জন্য বানাবে এটা ভেবে। প্রথম যখন আপনি ব্যবসা শুরু করলেন, একটা পেস্ট্রির দাম কত হওয়া উচিত সেটা কে ডিটারমিন করেছিল? কে আপনাকে ঠিক করে দিয়েছিল? এইগুলো সব আমিই করতাম। তার প্রোডাকশন কস্ট কিভাবে বার করেছিলেন? ওটা আউট অফ কমন সেন্স, তখন অত ক্যালকুলেশন করিনি। কস্টিং এর ব্যাপারটা শুরু করি আমাদের কস্টিং এর কাছে। তার ফর্মুলাটা কি? এটা ধরুন, তার র মেটেরিয়ালস থাকে, ওকে, তার সঙ্গে আপনার ডিফারেন্ট টাইপ অফ ফিক্সড কস্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট থাকে, এগুলো দিয়ে ক্যালকুলেশন। আর যেগুলো বিক্রি অনেকেই জানতে চায়, একটা সার্টেন পার্সেন্টেজ অফ রিটার্ন থাকে, এটা যেটা উইদিন লিমিট রাখতে হয়। আর আপনার অনেক ক্রেতাই জানতে চায় যে জিনিসগুলো বিক্রি হয় না সেগুলো নিয়ে মিসেস রয় করেন কি? আমাদের কালকে আবার দেন, কতদিনের শেলফ লাইফ, নাকি গরিবদের দিয়ে দেন? প্রত্যেকটা প্রোডাক্টে লেখা শেলফ লাইফ দেওয়া থাকে, ইউজ বাই দেওয়া থাকে, যেমন প্রতিটি পেস্ট্রি প্রত্যেকটি ফুডের সঙ্গে আছে। এটা আমরা নিজেরা ইন্ট্রোডিউস করি প্রথম। আর যেগুলো আনসোল্ড থাকে সেটা দ্যাট উই টেক ব্যাক অ্যান্ড উই গোয়। আনসোল্ড কবে টেক ব্যাক করেন? ধরুন একটা পেস্ট্রি শেলফ লাইফ কি? 2 দিন ধরুন লাইফ আছে, 3rd দিনেতে ওটা ফেরত আসবে। একজন ক্রেতা হয়ে আমি কি করে বিশ্বাস করব যে এটা সত্যিই ফেরত যাচ্ছে? আমি তো বুঝতেও পারবো না, হয়তো টেস্টে 19-20 ফারাক। ক্রেতা ওই যে প্রোডাক্টের সঙ্গে লেভেলটা দেওয়া আছে, ইউজ বাই, দ্যাট ইজ দ্য সার্টিফিকেট। কিন্তু আপনার দোকানে প্রত্যেকটা পেস্ট্রির উপরে কিংবা শেলফে এটা লেখা থাকে না ইউজ বাই, সেটা প্যাকেজড আইটেমে থাকে, কিন্তু লুজ পেস্ট্রিজে থাকে না। লুজ পেস্ট্রিজ আপনি দেখবেন প্রত্যেকটা পেস্ট্রিতে আছে ইউজ বাই। এখানে যেগুলো আছে সবাইতে ইউজ দেওয়া আছে ফ্ল্যাগশিপ স্টোর থেকে, কিন্তু অন্যান্য সব দোকানে দোকানে এটা থাকে। এবং এই জন্য আমাদের ভিজিলেন্স ডিপার্টমেন্ট আছে। তাই নাকি? সুপারভাইজার কিরকম?
20 জন সুপারভাইজার্স আছেন যারা, এবং মিড বেঙ্গল এবং সাউথ নর্থ বেঙ্গলে আলাদা, তারা সমস্ত দোকানে গিয়ে স্টক চেকিং করেন এবং ম্যানেজার্স আছেন তারা তাদের উপরে সেটা লুকআউট করেন। আপনি অসাধারণ ব্যাপার, আপনি ভিজিলেন্সের লোক রেখেছেন কিউসির জন্য, যেটা এখনো অনেক বড় কোম্পানি কিউসিকে ঠিকমতো অ্যাডপ্ট করতে পারেনি। কিন্তু আমি শুনেছি একসময় আপনি লাইসেন্স না নিয়ে ফ্যাক্টরি শুরু করে দিয়েছিলেন এবং গভর্নমেন্ট অফিসিয়ালসরা আপনার কাছে এসে ফ্যাক্টরি লাইসেন্স চেয়েছিল, তখন আপনি ট্রেড লাইসেন্স দেখিয়েছিলেন ফ্যাক্টরি লাইসেন্সের জায়গায়। অ্যাওয়ারনেস কিছু ছিল না, এখনো সেরকম মানে আপনি বুঝতে পারতেন না যে ট্রেড লাইসেন্স আর ফ্যাক্টরি লাইসেন্স আলাদা। এক্স্যাক্টলি, কারণ স্টার্টআপদের জন্য কোনো রকম ফ্যাসিলিটি ছিল না এখনো। সেটা কোন বছরের গল্প? 1990 এর কথা বলছি। তো যেটা আপনি পুরনো কথা রেশ ধরে বলছি যে আমরা আনইউজ প্রোডাক্টগুলো কিন্তু নট ফিট ফর হিউম্যান কনজাম্পশন, সেটা কিন্তু আমরা কাউকে দিই না, গরিবদেরও দিই না। কি করে নিজে খেতে পারবো সেটা দেওয়া উচিত বলে মনে করি, দিতে পারি বা নাই পারি। এগুলো আমরা যেগুলো আনসোল্ড আমরা জাস্ট। আর এই পার্সেন্টেজটা কত হয়? এটা শুড বি ম্যাক্সিমাম উইদিন 5%। আর ট্রাই টু কিপ। যখন সেলস ড্রপ করে তখন আপনি ফ্লাকচুয়েট করে, সব ব্যবসার মতোই এগুলো। সেটা আপনি প্রোডাকশন প্ল্যানিং এর সাথে কিভাবে কানেক্ট করেন? এই হাই ডিমান্ড আছে সেগুলো আমরা রাখি। এই জিনিসগুলোর জন্য অনেক সিস্টেমের দরকার, অনেক প্রসেস দরকার, অনেক কিছু প্রোডাকশন প্ল্যানিং দরকার। সুগার এন্ড স্পাইস সেই জায়গায় পৌঁছতে পেরেছে নাকি গাট ফিলিং এর উপরে বিজনেস করছেন? আমাদের ইআরপি আছে আর ইটস টেলার মেড, এবং আমাদের অনেক কিছুই আছে যেটা আমরা সফটওয়্যার বেস, তার উপরে আমরা কাজ করি। আর মার্কেট ডিমান্ড বলুন, এগুলো কন্ট্রোলিং সবকিছুই কিন্তু। মুভি দেখেন? আপনার বাড়িতে এই বাড়িটাতে উত্তম তনুজার একটা সিনেমা শুটিং হয়েছিল, অ্যান্টনি ফিরিঙ্গি। সে তখন কি উত্তম বাবুকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। কেমন ছিল সেই এক্সপেরিয়েন্স? আমি বরাবরই একটু হয়তো উন্নাসিক, সৌমিত্রকে বেশি পছন্দ। উত্তম বড় না আমি বড়, এরকম ব্যাপারটা আচ্ছা আমি অতটা গ্রাহ্য করি না। আচ্ছা, করিনি। আমি দেখেছি উনি তো মহানায়ক, সেটা আমি বলছি না, কিন্তু আমি ওই রকম নায়ককে দেখার জন্য লালায়িত নই। যেমন একটা বড় গাড়ি আমার হোক, আমি এটা চাইনি। আমি যদি আর্ন করতে পারি তাহলে হবে, না হলে হবে না। সেদিনের শুটিংটা কেমন ছিল? খুব সুন্দর, খুব সুন্দর। পুরো বাড়িটাই নেওয়া হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গির জন্য? এটা একটা আমাদের বাগানে ওরা করেছিলেন, আর অল্প কিছুটা বাড়ির মধ্যে করেছিলেন। আমার একটা খুব প্রিয় মুভি আছে, অভিমান, অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরী, যেখানে জয়া ভাদুরী আর অমিতাভ বচ্চন প্রফেশনালি গায়িকা হিসেবে বেশি সাকসেসফুল হয়ে যায়, তারপরে সেই সম্পর্কটা স্বামী স্ত্রী কিভাবে বদলে যায় যখন স্ত্রী বেশি সাকসেসফুল হয়। অনেস্টলি ওটা আপনার জীবনে হয়েছে কি? আজকে সবাই আপনাকে চেনে, আমি বলবো সত্যি আমি তো ওনার ছায়া, উনি আছেন তাই আমি আছি।
আমাদের যখন পুজো হয়, যে কোনো পুজো হয়, ওনার নামে পুজো হয়। নতুন গাড়ি এলেও ওনার নামেই পুজোটা হয়, আমরা করি। তো এটা আমরা আমাদের, কিন্তু এটা স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক নয় যে স্ত্রী বেশি রোজগার করছেন, স্ত্রীকে সবাই চেনে। আজকে মুভি স্টারসদের মধ্যেও এই জিনিসটা বিবাহের মধ্যে সব থেকে বড়। হ্যাঁ, এটা একটা বড় একটা অবস্ট্যাকল হয়তো, কিন্তু আমাদের জীবনে এটা হয়নি। কারণ উনিও মানে খুবই উদার, এবং উনি গান বাজনা খুব ভালোবাসেন অন্তর দিয়ে, এবং ওনার একটা নিজস্ব জগৎ আছে যেটার মধ্যে উনি খুব আনন্দে থাকেন। সেই জন্য এই তুচ্ছ বিষয়গুলো ওনাকে খুব নাড়া দেয় না, বরং উনি খুব মানে প্রশংসা করেন, এবং এটাকে খুব অকপটে উনি কিন্তু গ্রহণ করেন, এবং সোশ্যাল মিডিয়াতে যা কিছু হয় উনি পোস্ট করেন। আমি কিন্তু কোনোদিনও পোস্ট করি না। আলাপ করাবেন আপনি? অবশ্যই আলাপ করুন, আপনার ভালো লাগবে। নমস্কার, বসুন প্রশান্ত। প্রশান্ত বাবু, আপনাদের দুজনকে একসাথে এক ফ্রেমে পাওয়া ব্যস্ততার মধ্যে আমার মনে হয় খুব বড় ব্যাপার। না, সেটা আপনাদের ইচ্ছে সবকিছুই সম্ভব। একজন গৃহিণী থেকে কোম্পানির কর্ণধার হওয়া, তার ইম্প্যাক্ট বৈবাহিক জীবনে কি পড়তে পারে? ওনার একটা পার্সপেক্টিভ আছে। আপনি কি মনে করেন সাকসেসফুল ওয়াইফকে নিয়ে বিবাহ চালানো কতটা কঠিন? এই বিষয়ে দেখুন, এই সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, আমি কারোর নাম বলছি না, বেশ সেলিব্রিটি হচ্ছে, তারা এই বিষয়ে বেশ ইন্টারেস্টিং কথাবার্তা বলেন, দূরদর্শনে শুনতে পাই। যেমন সাকসেসফুল পার্সনের পেছনে একজন সাকসেসফুল মহিলা থাকে, তেমনি সাকসেসফুল মহিলার পেছনেও কিন্তু সাকসেসফুল হাজবেন্ড থাকে। এই যে সংঘাত যদি থাকে, তাহলে কারোর পক্ষেই অত সহজ ভাবে উন্নতি করা সম্ভব হয় না। কিন্তু যে ছোট্ট মেয়েটাকে, 13 বছরের মেয়েকে আপনি বিয়ে করেছিলেন, সে যখন যে জায়গায় এখন পৌঁছেছে, সুগার এন্ড স্পাইসের কর্ণধার হয়ে, কোথাও না কোথাও তার মধ্যে কি সেই প্রাইড যেটা আসা উচিত নয় সেটা এসে গেছে? আমার মনে হয় না। সেটা হচ্ছে যে সত্যি সত্যি যদি এটা নির্ভর করে মানুষের ব্যক্তিত্বের উপর, কার কিরকম স্বভাব তার উপর। যার কিছু নেই সেও খুব অহংকারী, যার অনেক আছে সেও নিরহংকারী, এরকম। এটা হচ্ছে মানে মানুষের স্বভাব, কিন্তু বেসিক স্বভাবটা, চরিত্রটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি কি কোনোদিন ভেবেছিলেন সুগার এন্ড স্পাইস যখন প্রথম 200 স্কোয়ার ফিটের গ্যারেজ থেকে শুরু করেছিলেন মিসেস রয়, যে এরকম কিছু হতে পারে? না, সম্ভবই না। কেউ উনি ভাবতে পারেননি, আমরা তো পারিনি, সেটা কেউই ভাবতে পারেনি। এখন সামনে অনেক চ্যালেঞ্জেস। উনি যেভাবে কোম্পানিটাকে দাঁড় করিয়েছেন একা হাতে, অনেকটা, আমি জানি না ভুল বলছি কিনা, সেইভাবে কোনো বিজনেস স্ট্র্যাটেজি ছিল না। গ্রো করে গেছে, একটার পর একটা ঘটনা ঘটেছে, ফ্র্যাঞ্চাইজি এসছে, প্রোডাক্ট ঠিক ছিল, ঠিক সময় মার্কেটে এসছিলেন, তখন কনফেকশনারি চেইন কম ছিল। কিন্তু এখন খুব কঠিন সময় আসতে চলেছে আপনাদের সামনে। আপনি ওনার সাথে বিজনেসে আছেন,
মিস্টার রয়, আমি যেটা ওনার সাথে কথা বলছিলাম যে এখন আগামী দিনে খুব স্টিফ কম্পিটিশন আসছে, কারণ আপনারা একটা সুইট স্পটে ছিলেন গত 20 বছর। উনি যেভাবে বিজনেসটা শুরু করেছিলেন তখন অনেকটা ওনার নিজের প্রচেষ্টায় জিনিস হয়ে গেছে। এখন কি দেখুন, এই জিনিসটাই এমন, ইকোনমিক যে রুলস সেই জিনিসটাই ধরুন হোল ওয়ার্ল্ডে ইকোনমিক যে আপনার সিনারিও সেই সব বিদেশেই তাই। প্রথমে অল্প কিছু লোক থাকে, তারপরে আরো তার স্কিল আরো তৈরি হয়। এখন সুগার স্পাইসকে নিয়ে কি করার আছে আপনার কি চিন্তা? আমরা হচ্ছে যে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমাদের আরো ইনোভেশন আর নতুনত্ব, যেটা R&D সবসময়তে আমরা করছি। উনি তো আছেনই। শুধু প্রোডাক্ট R&D, মার্কেটিং কিভাবে হবে, মার্কেটিং কাস্টমার কিভাবে রিটেইন করবে, সেটা ডিফারেন্ট। আমাদের কাস্টমার যেটা চয়েস, সেটা এখন যে প্রেফারেন্স দেখে আমাদের সেই করতে হবে। আপনারা কোনো CRM প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করেছেন? আমরা করি তো। কি ধরনের কনজিউমার লয়্যালটি প্রোগ্রাম আছে? আমাদের আছে, আমাদের সার্ভে হয়, তারপরে কনজিউমার লয়্যালটি প্রোগ্রাম কি ধরনের ইমপ্লিমেন্ট করেছেন? আজকে আপনার দোকানে আমি দুটো পেস্ট্রি খেলাম, আমাকে কিভাবে ফিরিয়ে আনবেন আবার এই দোকানটা? এইটা আমাদের ফিডব্যাক আমাদের নেওয়া হয়, তারপরে তাদেরকে আমরা ফোনে আমরা জিজ্ঞেস করি, তাদের যা অকেশনে আমরা উইশ করি, তারপরে নানাভাবে আমরা তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করা হয়, নানাভাবে আমরা সেটা করা হয়। কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের বাইরে ব্র্যান্ডটাকে বাড়ানোর কোনো চেষ্টা কিংবা? হ্যাঁ, সেটা আমরা ভাবছি, কারণ আমাদের আরো ফ্যাক্টরি আসছে, আমাদের আরো ফ্যাক্টরি নতুন তৈরি হচ্ছে, তাদের আমাদের স্কোপ আছে। কারণ এই শুধু কলকাতার এই ফ্যাক্টরি নিয়ে তো সব জায়গায় যাওয়া সম্ভব না। এই জিনিসটা এরকম যে একটা 200 কিলোমিটারের বাইরে যেতে গেলে আমাকে একটা অন্য ফ্যাক্টরি করতে, সেই জন্য আমাদের তো আরো 4টে ফ্যাক্টরি নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে আরো বেশি স্প্রেড করার জন্যে আমাদের সেটা পরিকল্পনা আছে। ফিরে আসি পুরোনো দিনের কথায়। আমি এই অ্যালবাম থেকে একটা ছবি আপনাকে দেখাতে চাই। হ্যাঁ, নিজেকে চিনতে পারছেন? কিছু পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে? কোন বাড়িতে বিয়ে হয়েছিল? ওদের বাড়িতে, যখন আমার বাবার যে প্রিয়নাথ মন্দিরের বাড়িতে। বাবা বেঁচে ছিলেন আপনার স্ত্রীকে, আপনার জন্য সেটা কি অ্যাকসেপ্টেবল ছিল সেই সময়? না আপনি? কিন্তু বাবা সম্পূর্ণ আমাদের উপর ছেড়ে দিয়েছে, যে আমি এইটা ভাবছি যে আমাদের পক্ষে খুব সুটেবল হবে, বাট নাও ইট ইজ ইওর ডিসিশন। সেটা বরাবর। তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছিল? নিশ্চয়ই হয়েছিল। প্রথম যেদিন দেখা করেছিলেন কি জিজ্ঞেস করেছিলেন? সেরকম কোনো পার্টিকুলার ইন্টারভিউ দেখিনি, তাও কিন্তু এইভাবে কোনো কথাবার্তা, ম্যাচিওর কথাবার্তা যেরকম এখনকার দিনের লোকেরা করে, আমি এই করছি, তুমি কতটা আমাকে সাপোর্ট করো, তোমার কি গিয়েছে, সেই ধরনের কথাবার্তা তখন করবার স্কোপও হয়নি। যখন উনি সংসার করতে এলেন তখন ওনার মনে বিজনেস করব কিংবা নিজে রোজগার করব এরকম কিছু ছিল না, অনেকটা স্বাবলম্বী হওয়ার জন্য উনি এটা শুরু করেছিলেন। এই জিনিসটা ভেতরে ছিল, সেলফ রিলায়েন্স হব, সেই জিনিসটা ভেতরে ছিল। জমিদাররা শুনেছি খুব রাশভারী হয়। বাবা তো একটা অন্য রকমের মানুষ ছিল। আপনি কেমন ছিলেন? উনি কেমন ছিলেন? রাগ করতেন? আপনার সাথে রাশভারী ছিলেন? না না, সেটা ছিলেন না। এই বাড়িটা যখন সুগার স্পাইস হয়, আমরা ভেবেছিলাম যে কলকাতাতে দুটো জিনিস আমি ফার্স্ট চিন্তা করেছিলাম, সেটা এরা অনেকেই ভাবে। আপনারা যখন জীবনযাত্রা শুরু করেছিলেন, আপনিও বললেন, উনিও আগে বললেন যে সেই সময়টা প্রথম 10-15 বছর কঠিন ছিল। কিরকম কঠিন ছিল? দেখুন, এইটা হচ্ছে কি জানেন তো, যেরকম হাতি যদি যখন পড়ে তখন আশপাশ সব গাছপালা নিয়ে পড়ে, একটা অত বড় ছোট একটা জন্তু যখন পড়ে তাতে কিছু হয়। এই ব্যাপারটা হচ্ছে তাই যে এত বেশি বড় একটা অ্যাডমিনিস্ট্রেশন, তার পেছনে যে বেসটা থাকে সেটা যদি হঠাৎ চলে যায় তাহলে হুড়মুড় করে জিনিসটা পড়ে থাকে, তাকে আটকানো খুব কঠিন। আমি যদি আজকে একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম, আমার কোনো সমস্যাই থাকতো না, আর সাফিসিয়েন্ট ইনকাম সেটাকে আমার চালাবার জন্য। এই এস্টাবলিশমেন্টকে যদি এইভাবে চালাতে হয়, একেবারে রোলস রয়েস অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে যদি চালাতে হয় তাহলে তার পেছনে ব্যাকআপ থাকা দরকার। আমাদের সমাজে যারা ছিলেন, আমাদের মানে সমসাময়িক জমিদাররা যারা ছিলেন, তাদের যারা ছেলেরা ছিল, তাদেরকে দেখে যে কি করতে, তারা কি করতো, তাদের তো যারা বয়স্ক জমিদার ছিলেন তারা তো
দুর্দান্ত জীবন কাটিয়ে দিচ্ছে, তাদের কি হয়েছে পরিণতি হচ্ছে তাদের ফ্যামিলিতে যারা খুব হাইলি কোয়ালিফাইড যারা বংশধর হয়েছিল, তারা করলো কি ওই পুরোনো বাড়ির ওই সব ঐতিহ্য ত্যাগ করে তারা নিজের কেরিয়ার বানিয়েছে, ফরেনে গেছে, কেউ সায়েন্টিস্ট হয়েছে, কেউ বড় বড় অন্য জায়গায় প্রফেশনালি খুব হাই কোয়ালিফাইড লোকে, যেমন আমাদের সিনহা ফ্যামিলি যে সায়েন্টিস্ট ছিলেন মারা গেলেন, গান্ধী, বৈরাট, এটা খুব বড় বড় সব মানুষ হয়ে গেছে। তাছাড়া যারা অতটা ট্যালেন্টেড ছিল না তারা পড়লো মুশকিল। তখন যারা বিয়ে করে, যারা বাইরে থেকে যারা মেয়েরা আসে, তারাও সেটা চায় না যে এই পুরোনো বাড়িটাকে মেনটেন করতে হবে, তারা চায় তার নিজের হাজব্যান্ডকে নিয়ে আলাদাভাবে থাকবে, তারা বোথ আর কোয়ালিফাইড এনাফ, তারা অন্যভাবে জীবন কাটাবে, এই জগদ্দলকে নিয়ে আমরা টানবো কেন, এই হচ্ছে মানসিকতা। এইটার বিপরীতে কিছু মানুষ যদি, যেমন আমরা আছি, আমরা ভেবেছিলাম যে এইটা হচ্ছে আমাদের অ্যাসেট, এটা দেখলাম যে এটা অ্যাসেট, এইটা তো কারোর থাকে না, পয়সা অনেকের থাকে, অনেক বিরাট বড় লোক আছে, এরকম সুন্দর বাড়ি কোথায় আছে, সকলের তো থাকে না, অনেক বড় লোক আছে, আমাদের থেকে হাজার গুণ বড় লোক আছে। কাশিমবাগের বাড়ি যদি দেখেন, এত বিউটিফুল প্যালেস, এত নাইসলি মানে ডিজাইন, সেটা খুব কম লোকের থাকে। দুজনের কাজের বাইরে সময় কিভাবে কাটে, সোশ্যালাইজ করেন? আমরা করি, খুব বেশি না, আমরা বেড়াতে খুব ভালোবাসি। এই বাড়িটাতে যখন সুগার অ্যান্ড স্পাইস শুরু হয়, এখন একটা ফ্যাক্টরি আছে, সুগার অ্যান্ড স্পাইসের ফ্ল্যাগশিপ দোকান যেখানে আমরা বসে আছি, এটাই বোধহয় আপনাদের ফ্ল্যাগশিপ দোকান। এটা একটা পার্কিং গ্যারাজ ছিল ম্যানশনের। এইরকম একটা ঐতিহাসিক বাড়িতে থাকতে কি মনে হয়, মানে এই বাড়িটা ঐতিহাসিক, একটা চিফ জাস্টিসের জন্য একটা বাড়ি বানানো, যেটা আপনার বাবা কেনেন, উপযুক্ত একটা বাসস্থান হিসেবে বাবা কিনেছিলেন, কারণ বাবা সেই যুগের একজন নামকরা একজন জমিদার টাইটেল হোল্ডার ছিলেন, তার একটা উপযুক্ত কলকাতায় বাসস্থান হওয়া দরকার, সেই হিসেবে একটা প্রেস্টিজ ভ্যালু তো ছিল এই বাড়িটা। মিস্টার রয়, আপনি আপনার ফাংশনাল রোল সুগার অ্যান্ড স্পাইসে কিভাবে দেখেন? আপনি কি মেন্টর আপনার স্ত্রীর, আপনি কি ওনার পার্টনার, নাকি আপনি প্রমোটার, আপনি টাকা এবং জায়গা দিয়ে সাহায্য করেছেন? না, জায়গা তো আমাদের পৈতৃক জায়গায়, সেটা তো আছি, সেটা তো আমি ঠিক সাহায্য করছি বলবো না যে এটা আমাদের একটা ফরচুন বলতে পারে, তার উপর আমরা দাঁড়িয়ে আছি। এই যে ব্যাপারটা, যে ওনার টেকনিক্যাল যে নলেজ, না আপনি কি মেন্টর তাহলে, না আপনি পার্টনার? না, সাপোর্টার বলতে, সাপোর্টার। যে রোলেই আপনি নিজেকে দেখেন, যে অসাধারণ অ্যাসেটটা আপনারা দুজনে মিলে বানিয়েছেন, একটা ব্র্যান্ডকে আমি অ্যাসেট মনে করি। আমি আবারও একই প্রশ্ন করছি, সেই ব্র্যান্ডটা কিভাবে আপনি ধরে রাখবেন? একটা অনস্লট অফ কম্পিটিশন এসেছে গত 3 বছরে, যেটা উনি অনুভব করছেন, এবং যখন 3টে প্লেয়ার ছিল সেই জায়গায় এখন 10টা প্লেয়ার এসছে। অবভিয়াসলি কনজিউমার বেস সেভাবে বেড়ে যায়নি, এমন নয় যে আরও অনেক লোক পেস্ট্রিজ খেতে শুরু করেছে, কোথাও না কোথাও সেই কনজিউমার্সরা ডিভাইডেড হয়ে গেছে 10টা ব্র্যান্ডে। কেউ আপনার থেকে সস্তাও বিক্রি করছে, কেউ আপনার থেকে ভালো প্রোডাক্ট বিক্রি করছে। কী অ্যাডভাইস দিচ্ছেন আপনি ওনাকে, যে যেভাবে আপনারা বাড়িটা ধরে রাখতে পেরেছেন, বাড়ি মানে আপনাদের সম্পত্তি, আপনাদের পুরনো হেরিটেজ হাউসেস, এই ব্র্যান্ডটাকে কিভাবে ধরে রাখবেন? না, যে বিজনেসের প্রত্যেকের একটা ফিক্সড ক্লায়েন্টেলস আছে, আমি কোন মার্কেটে আমি আছি সেটা কি খুব ভালোভাবে জানা দরকার। আমি কি খুব হাই র্যাঙ্কের যারা আছেন তাদের মধ্যে জন্য আমি তৈরি করছি, কিন্তু একদম লেবারদের জন্য করছি? কিন্তু আপনি কি শিক্ষিত মানুষ কি ওনাকে অ্যাডভাইস করছেন, কি স্ট্র্যাটেজি আমরা করছি? যে কোন মার্কেটে এখন গেলে আমাদের এক্সপ্যানশনের স্কোপ আছে সেটা দেখতে। যেমন এই ধরুন এই বিজনেসে কিছু কোম্পানি আছে যারা অনলি দে আর মেন্ট ফর দ্য হাই ক্লাস সোসাইটি, তারা কয়েকটা 3-4টে দোকান নিয়ে বসে আছে, তাদের সন্তুষ্টতা। আপনি কি করতে চাইছেন? আপনি ওনাকে কি অ্যাডভাইস করছেন? আমরা করছি যে কোয়ালিটি প্রোডাক্টস নিয়ে মাসের কাছে যাওয়া, সেটা ওনারও সেটাই মানে আদর্শ, আমাদেরও সেটাই আদর্শ, যে কোয়ালিটি প্রোডাক্টস হবে অ্যাফোর্ডেবল প্রাইসে সকলের কাছে পৌঁছবে, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, কারণ তাহলেই একমাত্র বিজনেস গ্রো করতে পারে। কিছু মানুষ আছে, যেমন একটা আমি 5 স্টার হোটেল, আমি নাম করবো না, তারা চেষ্টা করেছিল যে মার্কেটে আসা, যা ওদের দাম, একটা বেস্ট দাম 500 টাকা, আমাদের এই মার্কেটে ওইটা চলে না, কিন্তু তার 5 স্টার হোটেলের মধ্যে চলতে পারে,
সুতরাং তার ফেলিওর হয়ে গেল। এইটা যে স্ট্র্যাটেজি করতে পারে, কিছু মানুষ আছে যেমন একটা, আমি 5 স্টার হোটেল আমি নাম করবো না, তারা চেষ্টা করেছিল যে মার্কেটে আসা, যা ওদের দাম, একটা বেস্ট দাম 500 টাকা, আমাদের এই মার্কেটে ওইটা চলে না, কিন্তু তার 5 স্টার হোটেলের মধ্যে চলতে পারে, সুতরাং তার ফেলিওর হয়ে গেল। এইটা যে স্ট্র্যাটেজি। মিসেস রয়, আপনি কি ভাগ্যে, ডেস্টিনিতে বিশ্বাস করেন? আপনার জীবনটা দেখতে গেলে 13 বছর বয়সে বিয়ে হওয়া থেকে সুগার অ্যান্ড স্পাইস শুরু করা, এটা অসাধারণ ডেস্টিনির ব্যাপার। আমি তো মনে করি শুধু আমি নয়, পৃথিবীর প্রতিটি কীট পতঙ্গ যাদের প্রাণ আছে সবাই কিন্তু আমরা ডেস্টিনির, সবকিছু নির্ধারিত একদম। মানে আপনার না জীবনে হলে এটা তো নির্ধারিত ছিল চোখই যে খুলতে পারে না কেউ, যে প্রশান্ত বাবুর সাথে বিয়ে একদম। হবে, নির্ধারিত ছিল সুগার অ্যান্ড স্পাইস খুলবেন। নিশ্চয়ই, আমার তো মনে হয় সেরকমই। প্রশান্ত বাবু, আপনি ওনার হাতটা দেখে আমায় বলুন, বাকি জীবনে কি নির্ধারিত আছে? একটা গান আছে নাকি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। এবং ওই প্রথম দিনে উনি হাতটা দেখেছিলেন। আচ্ছা, যখন বিয়ে হয়েছিল। এখন বাকি জীবনে কি লেখা আছে? সবকিছুই লেখা আছে। আপনি হাতটা ধরলেনও না। হ্যাঁ, হাত তো সেই প্রথম দিন থেকেই ধরে আছে, কিন্তু আমাদের স্ক্রিপচার্সে যা লেখা আছে, এবং দেখুন চাণক্য আমি পড়েছি, তাতেও লেখা আছে যে তোমার ডেস্টিনি আছে ঠিক, তুমি যদি চেষ্টা না করো তাহলে তোমার ডেস্টিনি তোমাকে সেটা দেবে না। তোমার কাছে একটা গুপ্তধন লুকানো আছে, তোমাকে সেখানে যেতে হবে। তুমি যদি এখানে অলস হয়ে বসে থাকো তাহলে তোমার কাছে কিছুই হবে। কাজেই তোমাকে সেই যে কর্মফলে যে বিশ্বাস করা দরকার। খুব ভালো লাগলো আপনাদের দুজনের সাথে দেখা হয়ে। কাসিম বাজার কবে নিয়ে যাচ্ছেন? রাজবাড়ি কবে নিয়ে যাচ্ছে? সবসময় ওয়েলকাম।